Good morning everybody. Welcome to another vlog of Tasha. আজ অনেক দিন পরে প্রায় 7 মাস পরে আমরা আবার বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে। কোথায় যাচ্ছি, কিভাবে পৌঁছচ্ছি, কি করছি সব থাকছে এই ভিডিওতে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার চেষ্টা আমরা দীর্ঘ 2 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু সামহাও কিছু না কিছু রিজনের জন্য হচ্ছিল না। কখনো অফিসের প্রেশারের জন্য ছুটি পাচ্ছিলাম না, কখনো বিভিন্ন পার্সোনাল রিজনসের জন্য হয়ে ওঠেনি। প্রায় 2 বছর, আজ আফটার অলমোস্ট 2 ইয়ার্স আমরা ফাইনালি এই জায়গাটাতে যেতে পারছি। সারা সপ্তাহের স্ট্রেস কাটিয়ে একটা উইকেন্ড দেখে বেরিয়ে পড়লাম ভোর 4:05। শহর তখনও নিস্তব্ধ, কিন্তু আমরা তৈরি আমাদের পরবর্তী জার্নির জন্য। পার্কিং থেকে গাড়িটা বার করে উঠে পড়লাম সফর শুরু করার জন্য। কি রেডি? একদম। চলো যাত্রা শুরু করা যাক। নিশ্চয়ই। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় মা কাল। জানেন তো, রাত্রেবেলা শহরটা না খুব সুন্দর লাগে। এই যে দেখছেন বিল্ডিংগুলো, এই সব বিল্ডিং কিন্তু কমপ্লিটেড নয়। কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো এখনও তৈরি হচ্ছে, তবে এখানে সমস্ত বিল্ডিংয়ে লাইট লাগিয়ে রাখে, সেই কারণে শহরটা এত সুন্দর লাগে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়েছিলাম ওআরআর বলতে আউটার রিং রোড, যেটা একটা কানেক্টিভ রোড হায়দ্রাবাদকে ঘিরে বানানো। আমরা হায়দ্রাবাদ মুম্বাই এক্সিট 3 নিলাম। এখান থেকে NH65 মুম্বাই হাইওয়ে ধরবো। পতনচেরু এক্সিট 3 থেকে আমরা এক্সিট করছি। এরপর আমরা লেফট টার্ন নিয়ে এগিয়ে গেলাম যোগীপেট বা নন্দনের দিকে। প্রথম দিকে রাস্তাটা একটু খারাপ ছিল বটে, কিন্তু এই রাস্তায় ওঠার পর রাস্তার কন্ডিশন বেশ ভালো হয়ে গেছিল। একটু গরম গরম চা খাবো। গরমকালে গরম গরম চা। গরমকাল হোক শীতকাল হোক যাই হোক না কেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট যে চা ইজ এনি টাইম গুড। আমার দাদু বলতো এনি টাইম টি টাইম, এনি টাইম ইজ টি। এখনো বলে। এনি টাইম ইজ টি। যাই হোক, আমাদের কাছে এক্ষুনি মেসেজ এলো, আমরা তন্দনপল্লী টোল প্লাজাটা ক্রস করলাম। অ্যাকচুয়ালি এই যে টোল প্লাজা, ঠিক সেখান থেকে এগিয়ে এসেই চায় চাস্কাটা। কেমন চাটা? ভালো বলছে। ভালো। আচ্ছা, আমরা তো ওই পাসটা নিয়েছি না? হ্যাঁ, আমরা অ্যানুয়াল পাস নিয়েছি রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে। তো সেখানে আমাদের এই টোলটা ছিল 130 রুপিস, সেটা আমাদের এই পাসের মধ্যে ইনক্লুড হয়ে গেল, তাহলে আমাদের প্ল্যান করতে। তো উইচ ইজ গুড। এবার দেখা যাক টোটাল হাইওয়েতে কতগুলো পাস আমাদের, এই পাসটায় কতগুলো আমাদের টোল কভার করে সেটা দেখার। টোটাল এমনি আমাদের কতগুলো কভার হবে সেটাই দেখার, আমি সেটা জানি না। আমাদের এক্ষেত্রে তোমার ওয়ারারের টোল কেটেছে, ওয়ারারটা এক্সপ্রেসওয়ে, ওটা কাভার্ড নয়, তো ওয়ারার টোল কেটেছে। তোমার কেমন লাগছে বলো, এতদিন পর বেরোলে? সেটা অবশ্যই ভালো লাগছে, অত অনেকদিন পর, প্রায় বছরখানেক পর বেরোলাম, এবং আমরা দুজনে মিলে আর কি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের গাড়িটা বেরোলো, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক দিন ধরে ওকে লং ড্রাইভে নিয়ে যাওয়া হয় না, তার জন্য আমাদের ব্লগেও ভিডিও আসছে না। সবকিছু মিলিয়ে তো একটা অদ্ভুত উত্তেজনা। শুধু একটা জিনিস দেখার, যতটুকু আমি দেখেছি, আরো অন্যান্য ভিডিও দেখে, ব্লগ দেখে যেটুকু আমি বুঝতে পেরেছি যে মধ্যপ্রদেশে ঢোকার পর রাস্তা খুব খারাপ, মহারাষ্ট্রের কিছু কিছু স্ট্রেচ। তো সেটা দেখতে হবে কিরকম কি ব্যাপার। গুগল ম্যাপসে টাইম অনেকটাই দেখাচ্ছে, এবং সেটা থেকেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, টাইম তো লাগতে পারে। এবার দেখা যাক সেটা কিরকম ভাবে আমাদের উপর পড়ে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার। একেবারে দেখা যাক
কতক্ষণে পৌঁছানো যায়। এরপর ভোরের আলো ফুটে গেল। সকালবেলায় বেশ মডারেট টেম্পারেচার থাকলেও বুঝতে পারছিলাম ক্রমশ যত বেলা গড়াবে গরমের দাপট ততটাই বাড়বে, কিন্তু এসবকে উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছিলাম। এখন টাইম হয়েছে 6:45। আমরা মহারাষ্ট্রায় ঢুকলাম। তো মহারাষ্ট্রতে এন্টার করার পর এটা আমরা এখন আছি হচ্ছে স্টেট হাইওয়ে 161। তো এতক্ষণ বেশ ভালো রাস্তা ছিল। মহারাষ্ট্রতে ঢোকার পর রাস্তা একটু খারাপ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একটু রাস্তা খারাপ আছে কম্পারেটিভলি। আর এতক্ষণ আমরা বেশ ভালোই এসছি, টাইমেও আমরা অন টাইম আছি বলতে পারি। ডান দিকে সানরাইজ আর বাঁ দিকে চোখে পড়ল একটা গুরুদ্বারার। পরিবেশটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু রাস্তার কন্ডিশন ততটাই খারাপ, বাম্পি রোডস এবং প্রচুর পটহোলস। এটা এখনো বলছে 29 কিলোমিটার, যেভাবেই যেতে হবে আমাদেরকে। দেখা যাক কত দূর যাওয়া যায়, কিভাবে আমরা এই স্ট্রেচটা পার করি। তো আমরা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আমরা ফুল ট্যাঙ্ক করালাম, তাই তো? হ্যাঁ, একদম প্রিম অবধি ভরে নিয়েছি, আর সঙ্গে গ্যাটরোড নিজেদের ট্যাঙ্ক ফুল হচ্ছে। গ্যাটারোডটা না খুব ভালো, বেশ ভালো এনার্জি দেয়। এটাতে তো লেখা থাকে যে 0 সুগার, বেশ ভালো। কত কে দেখছে, খেয়ে নাও। রাস্তার কন্ডিশন যথারীতি সিগনিফিকেন্টলি বেটার হলো এবং আমরা এগিয়ে চললাম দ্রুত গতিতে। এই রাস্তায় ট্রাভেল করার সময় মনে রাখতে হবে একটু সাথে বিস্কিটস বা কেক রাখা বা যে কোনো রকমের খাবার রাখা সাথে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ ভোরবেলা হওয়ার কারণে রেস্টুরেন্টস সব কিন্তু খোলা ছিল না, যদিও খুব একটা বেশি রেস্টুরেন্টসের অপশনসও ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের চোখে পড়লো একটা রেস্টুরেন্ট যার নাম ছিল দ্বারকা ভেজ, এবং সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। পেয়ে গেছে আমাদেরকে ইডলি। আমরা 2 প্লেট ইডলি বলেছি আর 1 প্লেট পোহা বলেছি, কারণ ইডলিগুলো বেশ ছোট, মানে একদম ছোট ছোট ইডলি। কেমন গো খেতে? ট্রেনে দিলে এরকম খেতে লাগতো ওরকম। মানে ভালো না, বাট ঠিক আছে, পাওয়া গেছে আর কি, এটাই বড় ব্যাপার। এই যে ইডলি সাইজগুলো একদম ছোট পুচকু। অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ওমকারেশ্বর যাওয়ার, অনেকদিন ধরে প্ল্যান করছি, যাওয়া হয়ে উঠছে না বিভিন্ন কারণে। বলে না, কথায় বলে না যে মহাদেব না ডাকলে ওমকারেশ্বর মহাকালেশ্বর যাওয়াটা পসিবল না। সেটা মানে মোটামুটি প্রুফ আমরা পেয়ে গেছি কত দিন ধরে। যেরকম আমি বলছিলাম ভিডিও স্টার্টে, যে গত 2 বছর ধরে আমরা চেষ্টা করছি এখানে যাওয়ার, কিন্তু মানে কিছুতেই হয়ে উঠছে না। মানে ঠিক যখনই প্ল্যান করব তখনই কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনারা জানেন না, তপব্রতর পায়ে একটা ছোট ইনজুরি এসেছিল ফেব্রুয়ারি মাসে। তখন কিন্তু আমাদের ওমকারেশ্বর যাওয়ার কথা ছিল, মানে আমরা প্ল্যান করেছিলাম, তাই না বলো? কিন্তু এমন ভাবে ওর পায়ে একটা বিনা কারণে, মানে কোনো পড়ে যায়নি কিছু না, বাট স্টিল একটা ইনজুরি এসেছিল। এনিওয়েজ, আমার মনে হয় এখন ভোলানাথ ডাকছে আমাদেরকে, সেই কারণে আমরাও বেশ যাচ্ছি। এবার অনেক দিনের একটা আশা পূরণ হচ্ছে, এটা তো নিশ্চয়ই, এবং তাই জন্য এক্সাইটমেন্টটাও প্রচন্ড বেশি। এবং অনেক দিন পর আজ এই ট্রিপটাতে আমরা যাচ্ছি। গরম তো আছেই, এই সময়টা ডেফিনেটলি নট অ্যান আইডল টাইম টু ট্রাভেল, বাট যা হয় আর কি, বাবা ডাকলে আর কি, সেখানে আর কি
বলবো, যেতে তো হবেই। একদম যখন ডাক আসবে তখনই যেতে হবে। কিছু কিছু তীর্থস্থানে বলে যে যতক্ষণ না ডাক আসছে ততক্ষণ আপনারা যেতে পারবেন না। অনেকটাই আমাদের ক্ষেত্রে অনেকটাই সেরকমই। একদম হাইওয়ের পাশে একটু দাঁড়ালাম, আর 319 কিলোমিটার মতন বাকি আছে রাস্তা। তো একটা চায়ের দোকান দেখলাম, তাই এটা শর্ট টি ব্রেকে আমরা দাঁড়ালাম। গাড়িটাকে এখানে পার্ক করেছি, এই যে হাইওয়ে, আর এই যে টি স্টল। এখানে আখের রসও আছে। আমি ভাবছি আখের রস খাবো। কি গো, তুমি চা খাবে? আমি ভাবছিলাম আখের রস খাবো। চলো আখের রস খাই একটু। সেই ছোটবেলাতে না পাড়াতে আখের রস বিক্রি করতে আসতো, আর আমি আর ভাই না খুব মজা পেতাম এই আখের রস খেয়ে। তো সেই ছোটবেলার মেমোরিজগুলো না, এরকম কোনো নস্টালজিক জিনিস দেখলে মনে পড়ে যায় আর কি। যাই হোক, কি বরফ দিচ্ছে নাকি? কে বরফ দিক না, বরফ না, বরফ দিলে তো তোমার জল হয়ে যাবে ওটা। তো আচ্ছা চালি খাওয়ার খাবো। আচ্ছা। আমি না সানগ্লাসটা নিয়ে নামতে ভুলে গেছি, সানগ্লাসটা খুলেছিলাম। যাই হোক, বাইরের রোদ আছে, বেশ গরম আছে, 37 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে বাইরে, কিন্তু একটা না হাওয়া চলছে, যেই কারণে গরম তো লাগছে, খুবই গরম লাগছে বাইরে বেরোলে, মানে গাড়ি থেকে বেরোলে, কিন্তু স্টিল 10-15 মিনিটের জন্য ম্যানেজেবল। যাই হোক, আখের রস আমরা খেলাম, ভালোই ছিল বলো আখের রসটা? হ্যাঁ, আখের রস খাওয়াতে খুব ভালো হলো। ফ্রেশ লাগছে, ফ্রেশ লাগছে। হ্যাঁ, তো কেমন একটা মানে ডিহাইড্রেটেড হয়ে গেছিল অনেকটা শরীর, অনেকক্ষণ ধরে গাড়ি চলছে। সেটাই। যাই হোক, এবার আবার সিট বদলি, দায়িত্ব বদল। এবার আমি একটু রেস্ট নেব, এবার ও চালাবে। আমাদের তো এরকম হতেই থাকে, আপনারা জানেনই। তো চলুন আবার যাওয়া যাক। মানে 6.27 আওয়ার্স মতন লাগবে, 319 কিলোমিটার বাকি, আর 534 ETA। হ্যাঁ, সানগ্লাসটা না পরলে ঠিক গরমকালে হয় না এক্স্যাক্টলি। ও, আমি বেল্ট পরিনি, দাঁড়িয়েছিলাম বলে, তাই না তো আমরা সবসময় বেল্ট পরে নিই। বেল্ট ছাড়া আমরা কখনো ট্রাভেল করি না জেনারেলি। দেন বেল্টটা পরে এমন অভ্যাস হয়ে গেছে না। তুমি হাতে গেলে কি পড়ছো? এদিক দিয়ে রোদটা আসছে ডাইরেক্ট না হাতে। ও, আর আমার হাতটা তো পুড়ে গেল পুরো। তুমি কেননি কেন? তুমি কিনে দাওনি কেন? এটা তো তুমি কিনে দিয়েছিলে আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ আনসার নাও। আমরা এই জার্নিতে কভার করব 2টো তীর্থস্থান। এখন প্রথমে আমরা পৌঁছব ওমকারেশ্বরে। ওমকারেশ্বর একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটা নর্মদা নদীর মাঝে একটা দ্বীপে অবস্থিত, যার আকৃতি ওম চিহ্নের মতন, এবং সেই কারণেই এই জায়গাটির নাম হয়েছে ওমকারেশ্বর। এটি হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যেখানে ভগবান শিব ওমকারেশ্বর রূপে পূজিত হন। এই দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে, মানে পুরো ওভারলোডেড। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, যখনই মানে ব্রেক প্রেস করছে ড্রাইভার, মানে লিটারালি পুরো নড়ে উঠছে এই কমপ্লিট বক্সটা। দেখি ওভারটেক করতে পারি কিনা। ইস বাবা, সামনে আবার আরেকটা বক্স, পারেও সত্যি। যাই হোক, আমরা এখন স্টেট হাইওয়ে 53-তে আছি। এখানে অলমোস্ট 22 কিলোমিটার মতন যেতে হবে।
রাস্তা এমনি ভালোই, তবে ওই আর কি সিঙ্গেল লেন, তো ওটাই সমস্যা। ওই দেখুন মাঝখান থেকে আবার বাইক বেরিয়ে আসছে। সত্যি কিচ্ছু বলার নেই। আচ্ছা, আমাদের আর মাত্র 275 কিলোমিটার বাকি, কিন্তু টাইমটা একবার দেখুন, বলছে যে প্রায় অলমোস্ট 6 আওয়ার্স মতন লাগবে, 5 hours 45 minutes। আর রাস্তা সামনে হয়তো খুব একটা ভালো না, সেই কারণেই মাত্র 274 কিলোমিটার এতক্ষণ দেখাচ্ছে। তবে এখানে রাস্তাটা তো ভালোই লাগছে মোটামুটি, এখন খারাপ তো কিছু পাইনি এখনো অবধি। সামনে কোনো খারাপ রাস্তা পেলে ডেফিনেটলি জানাচ্ছি। গুগল ম্যাপ আমাদেরকে একটা কোন বাজারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলছে এটা নাকি NH 161G, এটা ন্যাশনাল হাইওয়ে। ও গড, কি অবস্থা দেখুন। মনে পড়ে যাচ্ছে আমরা যখন সেই মহাবালেশ্বর যাচ্ছিলাম, তখন এরকমভাবে আমাদেরকে একটা জ্যাম ফেস করতে হয়েছিল এরকম বাজারের মধ্যে থেকে, অনেকটা ওইরকম টাইপের। কি গো, বাজার ক্রস করে তারপর ভালো রাস্তা পেলে আবার? হ্যাঁ, ফাইনালি ভালো রাস্তা আবার উঠলাম। এবার যাই না, এই মানে সিনারি চলতে থাকবে, কখনো ভালো কখনো খারাপ। আমি খারাপটাই এক্সপেক্ট করছি, কারণ যা টাইম দেখাচ্ছে গুগল ম্যাপসে তাতে মনে হচ্ছে না কি ভালো কিছু আছে বলে, ওটাই খারাপ আই গেস। দেখা যাক। আমরা এখন ক্রস করছি বুরহানপুর। এই বুরহানপুর হিস্টোরিক্যালি বেশ একটা মানে সিগনিফিকেন্ট একটা জায়গা। মানে দক্ষিণের আধিপত্য করতে চেয়েছিল যেমন ঔরঙ্গজেব উত্তর দখল করার পর সারা ভারতবর্ষ এবং দক্ষিণা দিকের যত জিনিসপত্র আছে সব দখল করতে চেয়েছিল। সেই সময় মারাঠাদের জন্যই আমরা এখনো সাউথ ইন্ডিয়ায় গেলে এত রকম মন্দির দেখতে পারি, তিরুপতি বালাজি থেকে শুরু করে স্বামী পদ্মনাভ টেম্পল, কত বড় বড় টেম্পলস রয়েছে যেগুলো আমরা এখনো দেখতে পাই। ওগুলো আনটাচড বিকজ অফ মারাঠা অ্যান্ড ছত্রপতি শিবাজি। তো সেইটার জন্য বুরহানপুরে যেটা বললো, ছত্রপতি সম্ভাজি অ্যাটাক করেছিল এবং অ্যাটাক করে এখান থেকে যত সোনা গয়না ওরা এখানে স্টোর করে রেখেছিল সব ওরা নিজেরা নিয়ে নেয় এবং প্লাস জায়গাটাকে পুড়িয়ে দেয় পুরো। হ্যাঁ, তাতে কি হয়, তাতে ওটাই যে ইট ওয়াজ আ ভেরি স্ট্রং মেসেজ ফর ঔরঙ্গজেব যে মারাঠা রুলার্স অ্যান্ড মারাঠা কিংস আর স্টিল ইন ফর্ম অ্যান্ড they have not lost their grace. তো আমরা আছি আরো 104 কিলোমিটার দূরে ফ্রম ওমকারেশ্বর। রাস্তার অবস্থা হচ্ছে এইরকম, একদম খারাপ রাস্তা। মাঝখানে ফর 5-10 মিনিটস রাস্তা ভালো, বাট আগেন ডাইভারশন। হ্যাঁ, কাজ চলছে সেই কারণে, কিন্তু স্টিল রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ। এখন বাজে, আমি দেখিয়ে দিচ্ছি, 2:48। বলছে আমাদের যেতে আরো 2 ঘন্টা 4 মিনিট লাগবে, which makes it around 4:50 নাগাদ বা 5:10 নাগাদ আমরা ওমকারেশ্বর পৌঁছবো হয়তো। দেখা যাক, দেখুন অবস্থা দেখুন খালি। তবে ঠাকুরের আশীর্বাদে একটা জিনিস যেটা আমাদের সাথে which is a good thing হচ্ছে, গরম তো আছে ডেফিনেটলি, কিন্তু রোদের যে প্রখর দাবাদহটা সেটা কিন্তু নেই। মানে গরম প্রচন্ড,
কিন্তু তার মধ্যেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু মেঘলা হয়ে আছে ওয়েদারটা, সেই কারণে মানে 10% হলেও রিলিফ। যাক, এদিকে রাস্তাটা মনে হচ্ছে একটু বেটার, কারণ আর 91 কিলোমিটার আছে আমাদের। এরপর আমরা পৌঁছলাম আমাদের লাঞ্চ পয়েন্টে, হোটেল অ্যাপেলে। আমরা এটাকে আগে থেকে যদিও মার্ক করে রাখিনি, কিন্তু অনেকটা রাস্তা কোনো রেস্টুরেন্টসের খোঁজ না পেয়ে অবশেষে চোখে পড়ল এই রেস্টুরেন্টটায়। এখন বাজে দুপুর 3টে, আমরা দাঁড়ালাম হোটেল অ্যাপেল। চোখে পড়লো, মনে হলো বেটারই হবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও আছে। তো হাইওয়ের একদম পাশেই, অনেকটা স্ট্রেচ না, কোনো খাবার দোকান প্রপার নেই বা কোনো রেস্টুরেন্ট বা কিছু, নাথিং, কিচ্ছু নেই। তো সেই কারণে এটা চোখে পড়ার সাথে সাথে আমরা চলে এলাম এখানে একটু লাঞ্চ করব আর একটু ব্রেক নিয়ে তারপর আবার স্টার্ট করব। আমরা লাঞ্চ করে এখন বাজে 4:04, স্টার্ট করলাম আবার। লাস্ট 85 কিলোমিটার যাওয়ার আছে, 1 hour 43 minutes দেখাচ্ছে, ইটিএ বলছে 5:47। দেখা যাক কতক্ষণে পৌঁছবে। পর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর, এবং ঢোকার আগেই প্রবেশ মূল্যের জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। सर सबको रोक रहा है वो देख लो। ये कब से है? सर बहुत टाइम से चल रहा है, 5-6 साल। ऐसा तो कोई सरकारी बंदा है तो बुलाओ, हाँ सर। कोई सरकारी बंदा है? भैया बात इनको नहीं रोकेंगे? हाँ इनको नहीं रोकेंगे? लोकल की होगी ना, इन पे जो हाँ। नहीं की होगी। नहीं वो तो मैंने दी। तो कितने? এন্ট্রির আগে এখানে দাঁড় করিয়ে বলছে 50 টাকা দিতে হবে নাকি। এইটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ ওরা ধরছে, বাট আমরা যাচ্ছি গাজানানে দেখতে যে ওখানে থাকার জায়গার ব্যবস্থা আছে কি নেই, সেটা আমরা জানাচ্ছি একটু পরে। কিন্তু এখানে বললো যে 50 টাকা ক্যাশ দিতে হবে। আমরা যখন বললাম যে আমাদের কাছে 50 টাকা ক্যাশ নেই, তখন বললো ঠিক আছে তাহলে আপনারা যান, ভিতরে 500 টাকা দেবেন, বাইরে 50 টাকাতে হয়ে যাচ্ছিল। আমরা বললাম ঠিক আছে, কারণ আমাদের কাছে ক্যাশ নেই, তোমাদের কাছে ইউপিআই করার ব্যবস্থা নেই, তো ফাইন। জানি না এটা কবে থেকে স্টার্ট হয়েছে, বিকজ আমরা তো আগে কোনো ইনফরমেশন পাইনি এটার। ওমকারেশ্বর আইল্যান্ডটি একদম ছোট হওয়ার কারণে মন্দির প্রাঙ্গণ এবং সমস্ত হোটেল সব কিছুই খুব কাছাকাছি ছিল। এই রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে মন্দিরের দিকে। তো একটা ইনফরমেশন দিই, আমরা তো পৌঁছে গেছি ওমকারেশ্বর, কিন্তু একটা সমস্যা আছে এখানে। আমরা এখানে গাজানান আশ্রমটা দেখছিলাম, ঠিক আছে, সমস্ত ভিডিওসে অলরেডি মেনশন যে গাজানান আশ্রমে খুব মিনিমাম একটা অ্যামাউন্টে খুব ভালোভাবে থাকা যায়। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, যেটা হচ্ছে রাত্রিবেলা 9টার আগে গাজানানে যাওয়ার যে রাস্তাটা সেটা বন্ধ থাকে। সুতরাং যদি এখানে কেউ 2 দিনের জন্য আসে, দেন তার কাছে এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে কি, বা কেউ যদি ডিরেক্টলি রাত 9টার পর ঢোকে, দেন ওই রাস্তাটা অ্যাক্সেস করতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম কোনো জায়গাতে 1000টা দালাল ঘুরে বেড়াবে, মানে বারবার আসবে, আপনাদেরকে ডিস্টার্ব করবে, যেটা আমাদেরকেও করছে এখন। এখানে গাড়ি রাখতে হবে, এখন রেখে তারপর গাজানান আশ্রমে যেতে হবে। গাজানান আশ্রমে গিয়ে তারপর
সেখানে এবার আপনি চেক করতে পারেন যে ওখানে আপনি বুকিং করতে পারবেন কি পারবেন না, রুম অ্যাভেলেবিলিটি আছে কি নেই, সেগুলো আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি গাজানান আশ্রমটা খুব সুন্দরও বেসিক্যালি। তো আপনি যদি ব্যবস্থা করতে পারেন থাকার, দেন খুব আইডিয়াল, খুব ভালো, একদম মন্দিরের সামনে। আমরা সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু যে মেন রাস্তাটা সেটা বন্ধ, সেটা খোলে একমাত্র রাত 9টার পর। তো আপনাকে যদি ওখানে যেতে হয়, আপনাকে এখন হেঁটে যেতে হবে, মানে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে, এবং তারপরে গাড়ি পরে 9টার পরে এই রাস্তা থেকে নিয়ে যেতে হবে। তো আমরা সেটাতে রাজি নই, গাড়িটা এখানে এভাবে রেখে তো চলে যাওয়া যায় না, তাই আমরা গাড়িটা এখানে রাখছি না। আমরা যাচ্ছি এই মন্দির প্রাঙ্গণের বাইরে যে হোটেলগুলো আছে, মানে 2-3 কিলোমিটারের মধ্যে যে হোটেলগুলো আছে বা রিসর্টসগুলো আছে, সেগুলো চেক করতে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে হচ্ছে গাজানান আশ্রমে। কিন্তু এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ এখন যেতে দিচ্ছে না, সুতরাং আমাদেরকে এখন বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমরা এখানে রাস্তার ওপর গাড়ি রাখতে একদম রাজি নই। পরে একটু সবাইকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম যে রাস্তাটি মোস্টলি সকাল 9টা বা 10টার পর থেকে বন্ধ করে দেওয়া হয় এবং রাত্রি 9টার পর আবার খুলে দেওয়া হয়। এটা মেনলি ভিড় ম্যানেজ করার জন্যই করা হয়। যাই হোক, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি খোঁজ পেলাম এই হোটেলটি। এটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং কম্পারেটিভলি অনেকটা বেটার ছিল। হোটেলের কস্ট অ্যান্ড বাকি সমস্ত কস্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল থাকবে। ওমকারেশ্বরে প্রচুর হোমস্টে অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখনও অবধি সেভাবে ডেভেলপড হয়নি। এই হোটেলে আমাদেরকে দিয়েছিল 2টো বেড, টিভি, এসি, একটা ক্লিন ওয়াশরুম এবং কমপ্লিমেন্টারি ওয়াটার বটলস। যাই হোক, একদিনের জন্য আমাদের এই হোটেলটা খুব একটা খারাপ লাগেনি। আগামী পর্বে আমরা দেখাবো আমরা ওমকারেশ্বরের কিভাবে দর্শন করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং আরও অনেক ডিটেলস। আজকের মতন আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওস আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।